তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আগামীতে ভর্তি পরীক্ষা দিবা, জগন্নাথ এবং কুমিল্লা হচ্ছে আগামী 30 এবং 31শে জানুয়ারি শেষ হয়ে যাবে। এরপর কিন্তু টার্গেটেড অন্যতম বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো হচ্ছে গুচ্ছভুক্ত অর্থাৎ জিএসটি, জেনারেল সায়েন্স টেকনোলজি, 3 বিভাগের শিক্ষার্থীদেরই কিন্তু সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং হিউজ পরিমাণে সিট আছে। তো আমি কথা বলবো ভাইয়া তোমাদের মানবিক নিয়ে। মানবিকের জন্য হচ্ছে বাংলা নিয়ে আজকে আমি আছি তোমাদের সাথে। বাংলা এই মানবিকে ভাইয়া কি হয়েছে, এখানে তোমাদের প্রায় ধরো 3000 প্লাস সিট আছে। এখন এই সিটগুলো কিভাবে তোমার দখল করতে হবে, তোমাকে অবশ্যই এই 3টা সাবজেক্ট বাংলা, ইংরেজি এবং হচ্ছে জিকে, বাংলা, ইংরেজি আর হচ্ছে কি ভাইয়া জিকে, 3টা সাবজেক্টে তোমাকে পারদর্শী হতে হবে। এখন ধরো তুমি কি করলা, অনেক এই বাংলা এবং ইংরেজিতে বেস্ট একটা নম্বর তোলার জন্য তোমাকে যেভাবে প্রিপারেশন নিতে হবে, আমরা সেই টার্গেট নিয়ে কিন্তু আগাচ্ছি। আমি আছি তোমাদের সাথে অনুশীলন টিম থেকেই বাংলা টিচার হিসাবে, তোমাদেরকে একদম ধাপে ধাপে, তোমরা যারা কুমিল্লা এবং জগন্নাথে পরীক্ষা দিবা তোমাদের উপকারে আসবে ক্লাসগুলো। আর মেইন টার্গেট হচ্ছে আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের মানবিকের জন্য। তো দেখো এখানে কোন ধরনের প্রশ্ন আসে এটা নিয়ে আমি ইতিমধ্যে কথা বলেছি। তোমাদের একটা গুচ্ছের প্রশ্ন আমি সলভ করে দিয়েছিলাম। সেগুলো মানে বিগত বছর কোথা থেকে প্রশ্ন আসছে বা কোন ধরনের কোন টাইপের প্রশ্ন আসে সেগুলো। তো আজকে কথা বলবো টপিক ভিত্তিক, ক্লাস বাই ক্লাস। আজকে টপিক হচ্ছে ভাইয়া ধ্বনি ও বর্ণ। গুচ্ছের ভিতরে যে কয়েকটা প্রশ্ন আমরা দেখলাম, যতগুলো প্রশ্ন তার ভিতরে অধিকাংশ আমরা পেয়েছি কি ভিত্তিক, ব্যাকরণ ভিত্তিক, আর হচ্ছে লাল সালু বা উপন্যাস ভিত্তিক ওগুলো কম পেলাম। তো যাই হোক, আমরা এখন হচ্ছে ব্যাকরণের ধ্বনি ও বর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা নিয়ে আলোচনা করবো। এখানে ভাইয়া কি আলোচনা হতে পারে, তোমার কোনটা কোন ধ্বনি, এরপর হচ্ছে কোনটা হচ্ছে কি বর্ণ বা ধ্বনি বা শব্দ বা অক্ষর, বিভিন্ন ভাবে তোমার প্রশ্ন আসতে পারে যেহেতু ভাইয়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাপার স্যাপার। আচ্ছা, প্রথমে কথা বলবো যে ধ্বনি ভাইয়া ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান কিন্তু ধ্বনি। দেখো এখানে একটা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন দেখাই, আমার এখানে তোমাদের প্রশ্ন আসছে যে হচ্ছে ভাষার মূল উপাদান কি, এটা কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন আসছে। ভাষার মূল উপাদান কি, এখানে 4টা অপশন দেওয়া আছে, তো সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে কি ভাইয়া, ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ভাইয়া ধ্বনি। তুমি যদি এখানে বর্ণ দাও বা হচ্ছে তুমি অন্যান্য কিছু থাকবে, ধ্বনি থাকবে, বর্ণ থাকবে, অক্ষর থাকবে, শব্দ থাকবে, বাক্য থাকবে, তোমার সেগুলো অ্যান্সার করলে অ্যান্সারটি ভাইয়া রং। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। আচ্ছা, এতটুকু আমাদের শেষ, একদম সংক্ষেপে, এবং কিভাবে টেকনিক্যালি আমরা সামনে আগাতে পারি সেটা দেখবো। আচ্ছা, এরপর দেখো কি ধরনের প্রশ্ন আসতে পারে এখানে, যেমন হচ্ছে তোমার শব্দের ক্ষুদ্রতম একক। শব্দের ক্ষুদ্রতম একক, দেখো এখানে তোমাকে প্রশ্ন কয়েক ধরনের দিতে পারে। শব্দের ক্ষুদ্রতম একক, তোমরা যদি কেউ প্রশ্নগুলো পেরে থাকো তাহলে তাৎক্ষণিক আমাদেরকে কমেন্ট করবা ভাইয়া। দেখো শব্দের ক্ষুদ্রতম একক, হ্যাঁ, ক্ষুদ্রতম একক কি বলো তো একটু, যদি পারো তাহলে বলবা। দেখো শব্দের ক্ষুদ্রতম একক কি, এখন অনেকেই বলবা যে বর্ণ বা হচ্ছে কি অক্ষর, এইভাবে তোমরা মানে জাস্টিফাই করবা বা অ্যান্সার করবা। দেখো তাহলে আমাদের শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ভাইয়া ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি, ধ্বনি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে ধ্বনি সম্পর্কে বেসিক যে ধারণা, সেটা 2টা ধারণা ক্যান্সেল, এক মানে আমাদের শেষ হয়ে গেছে। দেখো আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায় না। তুমি দেখবা যে তুমি অনেক পড়ছো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও নাই, তুমি জাহাঙ্গীরনগরে চান্স পাও নাই, তুমি হচ্ছে কি কোথায় দিছো, চট্টগ্রামে দিছো, চান্স পাও নাই। এই বিভিন্ন জায়গায় চান্স না পাওয়ার কারণ কি, কিন্তু তুমি তো অনেক পড়ছো, না পাওয়ার একটাই কারণ, তুমি সঠিকভাবে পড়াশোনা করতে পারো না। অর্থাৎ তোমার যা পড়ার দরকার ছিল তা পড়ো নাই, তামাম দুনিয়ার সব কিছু তুমি পড়াশোনা শেষ করে ফেলছো। তাহলে ভাই বেশি পড়ে কখনোই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, এটা একদম মাথায় রাখবা। যারা টেকনিক অনুসরণ করে, যারা পড়াকে সংক্ষিপ্ত করতে পারে, তারাই কিন্তু এখানে চান্স পায়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলবো যে ভাইয়া আমরা তোমাদের সাথে কিভাবে চান্স পাবা সরাসরি সেই দিকে কথা বলবো। আচ্ছা, তাহলে ধ্বনি সম্পর্কে আমাদের বেসিক ধারণাটা শেষ হলো। এবার আসি অক্ষর ভাইয়া। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই অক্ষর থেকে প্রশ্ন আসে নাই, এটা অসম্ভব, এবং সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নয় বলে আমি বলবো। দেখো কিভাবে অক্ষর থেকে প্রশ্ন আসে, বলবা যে ভাই কিভাবে অক্ষর থেকে, তোমাকে একটা মনে করো কি দিল, এখানে তোমাকে দিব হচ্ছে বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমি এর আগের দিনও প্রশ্ন অ্যানালাইসিসে তোমাদেরকে বলছিলাম। যেমন ধরো বিশ্ববিদ্যালয় দিল, বিশ্ববিদ্যালয় দিয়ে এখানে কি বলবে তোমাকে, যে এখানে হচ্ছে কয়টি অক্ষর আছে বিশ্ববিদ্যালয়, বললো যে কয়টি অক্ষর আছে, তোমাকে দিল 3টি, 4টি, 5টি নাকি 7টি। এখন কি বলবা তুমি বলো। এখন এটা পারার জন্য তোমাকে আগে ভাই অক্ষর কি সেটা দেখতে হবে, যে আসলে ভাইয়া অক্ষরটা মূলত কি। দেখো আমরা এক নিঃশ্বাসে যতটুকু পর্যন্ত গিয়ে থামতে হয় বা এর পরে আর বলতে পারি না, সেটাই হচ্ছে একটা অক্ষর। আর কিন্তু বর্ণ ভিন্ন ভাইয়া। দেখো তোমাদেরকে যদি এটা আমি ভাগাই, দেখো বিশ্ব, এই যে বিশ্ব, হ্যাঁ,
এই 20 এটা একটা ধরো একটা 20 এখানে গিয়ে থামলাম, এটা একটা আমাদের হচ্ছে অক্ষর। আর হচ্ছে শো, এই যে শো বললাম, এখানে আরেকটা নিঃশ্বাস আমাদের ফেলতে হচ্ছে। এই যে দেখো আমি তোমাদেরকে যদি ভাঙায় দিই, দেখো এই যে 20 এখানে থামলাম, তাই না? এখানে আবার ধরো যে এই যে শো, এখানে 20 শো, এই যে দুইটা অক্ষর শেষ। এরপরে কি বললাম? বি, তাই না? বিদ্যা, হ্যাঁ। ধরো যে হচ্ছে তোমাদের বিদ্যা, বিদ্যা হচ্ছে কিভাবে, এই যে হ্যাঁ বিদ্যা। এরপর হচ্ছে কি থাকে ভাই, সরি এখানে হচ্ছে বি, ধরো বি একটা আলাদা অক্ষর, বিশ্ব বিদ্যা, দা একটা শব্দ অক্ষর, আর লয় আরেকটা অক্ষর ভাইয়া, এই যে দেখো। তাহলে এখানে আমাদের কয়টা আছে? বিশ্ব বিদ্যালয়, 1 2 3 4 5। তাহলে এটার অ্যান্সার করবা তুমি কি ভাইয়া? 5টি। তাহলে দেখো এটা কিভাবে বের করলাম, এটা কি তোমরা চাইলেই বের করতে পারবা? এটা চাইলে বের করতে পারবা, জাস্ট যদি তুমি শব্দগুলোকে ভাঙায় ভাঙায় পড়ো। কেননা দেখো আমরা এই 20 বলে একবার থামি, শো একবার থামি, বি এখানে একবার থামা হয়, দা লয়, তাহলে এগুলো হচ্ছে শব্দ। কিন্তু এই ল আবার আলাদা একটা বর্ণ, অন্তস্থীয় একটা বর্ণ, এগুলো হচ্ছে ভাই এই দ বর্ণ, ব বর্ণ। এই বর্ণগুলোর মিলিত রূপকে যেখান থেকে আমাদের একবার উচ্চারণ থেমে যায়, এরপর আবার নতুন করে শ্বাস অনুযায়ী উচ্চারণ করতে হয়, সেগুলোই হচ্ছে অক্ষর। তাহলে দেখো এরপর তোমাকে দিল কি, ধরো যে তোমাকে এখানে দিল হচ্ছে নজরুল, তাহলে নজরুলে কয়টা অক্ষর আছে? এই যে ধরো যে নজরুল দিল, হ্যাঁ। এখন এই নজরুলকে তুমি কিভাবে ভাঙাইবা? যদি এখানে বলে যে 2টা 3টা নাকি 5টা আছে, তাহলে তুমি কি করবা? দেখো নোজ, এই যে এখানে থামতে হচ্ছে, নোজ রুল, নোজ রুল, তাহলে এখানে কয়টা ভাইয়া? একটা আর একটা, 2টা। তাহলে এগুলো হচ্ছে অক্ষর ভাঙা। তুমি যত বেশি প্র্যাকটিস করো ভাইয়া, তত বেশি এগুলা ইজিলি তুমি অ্যান্সার করতে পারো। আহামরি তেমন কিছুই না। আর বিশেষ করে তোমাদেরকে যখন আমরা এটা দেখাইছিলাম যে হচ্ছে কি দেখাইছিলাম, প্রশ্ন অ্যানালাইসিস গুলো, তখন তোমরা হয়তো বা বুঝতেই পারছো যে আসলে প্রশ্নগুলো খুবই ইজি হয়। জাস্ট আমরা না বুঝার কারণে, আমাদের প্র্যাকটিস না থাকার কারণে কি হয়, আমরা পারি না, বা তাৎক্ষণিক আমাদের মাথা মুথা সবকিছু মনে করো যে একদম আউলে যায় বা আউট হয়ে যায় মাথা। আমাদের মাথায় থাকে মানে পারি কিন্তু অ্যান্সার করতে পারতেছি না, এই টাইপের হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা বলবো ভাইয়া, বর্ণমালা। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-এর পরবর্তী সময় একটা প্রশ্ন আসছিল ভাইয়া, কি প্রশ্নটা? যে বাংলা বর্ণমালা কতটি, বাংলা বর্ণমালা কতটি। আমি কথাটা বলার আগে অথবা আমি অ্যান্সার করার আগে যদি কেউ পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে মানে জানাবা আমাদেরকে, বাংলা বর্ণমালা কতটি বলো ভাইয়া, বাংলা বর্ণমালা কতটি? হ্যাঁ, বর্ণমালা অ্যান্সার করো। 39টি নাকি 11টি? বলো, বলবা নিশ্চয়ই, নাকি 50টি, সরি এখানে আছে আরো 50, কোনটা বলবা? অবশ্যই তোমরা হয় বলবা 39টি, কিন্তু বলবা যে না ভাইয়া 39টি তো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আবার অনেকে বলতে পারো যে ভাইয়া বাংলা বর্ণমালা হচ্ছে 11টি, আমরা জানি স্বরস্বরে 11টি স্বরবর্ণ। আবার বলবা যে না, তাহলে তো এগুলো স্বরবর্ণ হয়ে যায়, অথবা মানে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ যোগ করে হচ্ছে 50টি, তার মানে বর্ণমালা 50টি। কিন্তু বর্ণমালা কি আদৌ 50টি ভাইয়া? কখনোই 50টি না। বর্ণমালা কতটি ভাইয়া? একটি। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন, বাংলা বর্ণমালা কতটি, বাংলা বর্ণমালা কতটি? একটি। কিভাবে একটি হয়েছে? এখন বলবা যে না ভাইয়া বাংলা বর্ণমালা এখানে 39টি, এখানে 11টি, এখানে 50টি, মানে টোটালি হবে 50, আপনি একটি কেন বললেন? ভাইয়া বর্ণমালা, বর্ণমালা মানে হচ্ছে অনেকগুলো কিসের, অনেকগুলো বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা বর্ণ, হ্যাঁ। তাহলে এই যে 50টা হচ্ছে আমাদের বর্ণ, কিন্তু যদি প্রশ্নটা আসে বাংলা বর্ণমালা কতটি, তাহলে অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে ভাইয়া এই যে একটি। এটা মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু এই ক্যাটাগরির হয়েছিল, এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। তাহলে ভাইয়া বাংলা বর্ণমালা আমরা শিখলাম কতটি? বাংলা বর্ণমালা হচ্ছে একটি, কিন্তু বাংলা বর্ণ আমরা পড়বো যে 50টি, আর স্বরবর্ণ 11টি, এখানে আবার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। শেষ। এটা নিয়ে আর ঝামেলা হওয়ার কোনো কারণ নেই, বা ঝামেলা পাবা না তোমরা, বা ঝামেলা করবা না। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা আমি তোমাদেরকে বলবো, মোট বর্ণমালা। একটু আগে জানেছো, মানে বুঝতে পারছো যে মোট বর্ণ, মোট বর্ণ ভাইয়া মোট বর্ণ কতটি? এই যে একটু আগে বললাম মোট বর্ণ হচ্ছে 50টি, তাই না? মোট বর্ণ 50টি। ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 39টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণ হচ্ছে ভাইয়া 11টি, তাই না? এটা হচ্ছে স্বরবর্ণ, আমি সংক্ষেপে স দিয়ে দিলাম। এখানে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আমি ব্যয় দিয়ে দিলাম। এরপরে হচ্ছে মোট, তাই না? আচ্ছা, এই মোট, এ হচ্ছে ব্যঞ্জন, এ হচ্ছে স্বরবর্ণ। এখন এখান থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা বছর আসে, আর তোমরা বারবার সেই প্রশ্নটাই ভুল করো। কি ধরনের প্রশ্ন আসে ভাইয়া? বা তোমরা যদি অ্যানালাইসিস গুলো দেখো, দেখবা যে পূর্ণ মাত্রার কয়টি? পূর্ণ মাত্রা, এরপর হচ্ছে অর্ধমাত্রা, আর হচ্ছে কি মাত্রাহীন। মাত্রাহীন কয়টি? এই যে এই মাত্র 3টা জায়গা থেকে প্রশ্ন আসে। একই প্রশ্ন প্রত্যেক বছর আসে,
আর শিক্ষার্থীরা বা তোমরা প্রত্যেক বছর এই একই জায়গায় ভুল করো। কেন ভাই? এখানে তো ভুল করার কোনো মানই হয় না, ভুল করার কোনো মানই হয় না। আচ্ছা, আমরা তোমাদেরকে মনে করো যে কিভাবে বলবো, বিষয় হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ এবং হচ্ছে স্বরবর্ণ এই দুইটা জায়গাকে বাট এই 50টা যে টোটাল, এখান থেকে 39 এবং 11 ভাগ করে দিয়ে দিছি, তাহলে ব্যঞ্জন বর্ণ এবং হচ্ছে স্বরবর্ণ শেষ। এখন পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ ভাইয়া, পূর্ণ মাত্রার মোট বর্ণ যদি বলি, পূর্ণ মাত্রার হচ্ছে মোট বর্ণ পূর্ণ মাত্রার, হ্যাঁ, 32। আচ্ছা, তাহলে আমরা কি করব ভাইয়া, পূর্ণমাত্রার কতটি বর্ণ আছে, অর্ধমাত্রার কতটি আছে এবং হচ্ছে মাত্রাহীন কতটি আছে। আচ্ছা, পূর্ণমাত্রার যখন আমরা হচ্ছে দিয়ে দেব 32টি, 32টি হচ্ছে ভাইয়া পূর্ণমাত্রার। আর হচ্ছে অর্ধমাত্রা, অর্ধমাত্রা হচ্ছে 8টি বর্ণ, 8টি বর্ণ হচ্ছে অর্ধমাত্রা। তাহলে বাকি মাত্রাহীন কতটি থাকে? মাত্রাহীন থাকে 10টি, মাত্রাহীন ভাইয়া 10টি বর্ণ। তাহলে দেখো এটা হচ্ছে টোটাল হিসাব, হ্যাঁ, এই যে মোট মোট বর্ণ 50টি, মোট পূর্ণমাত্রার বর্ণ 32টি, মোট অর্ধমাত্রার বর্ণ 8টি, মোট মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এখন মোট মানে ব্যঞ্জন বর্ণ যে 39টি, এখান থেকে ব্যঞ্জন বর্ণে এই পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কতটি ভাইয়া? পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি, পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টি। এরপরে হচ্ছে কি তোমাদের জানতে হবে যে স্বরবর্ণ কয়টি। আচ্ছা, স্বরবর্ণটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, জাস্ট তোমরা ব্যঞ্জন বর্ণ যে পূর্ণমাত্রা হচ্ছে 26টি, এরপরে অর্ধমাত্রার 7টি ভাইয়া, অর্ধমাত্রার 7টি, আর হচ্ছে তাহলে 26 আর 7 কত হয়? দেখো হিসাব করো তোমরা, 26 আর 7 33 হয় নাকি? তাহলে 33টি হলে আর বাকি থাকে কয়টি? 6টি। তাহলে 6টি হচ্ছে মাত্রাহীন বর্ণ, 6টি মাত্রাহীন বর্ণ। জাস্ট বুঝিও ভাইয়া, এই চারটাই দিয়ে আজকের ক্লাস শেষ হয়ে যাবে তোমাদের। এই চার্ট দেখো, এটা আমি তোমাদেরকে সম্পূর্ণ উঠাচ্ছি, এরপর সংক্ষেপে জাস্ট 10 সেকেন্ডে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো তাহলে স্বরবর্ণ, স্বরবর্ণ পূর্ণমাত্রার কয়টি ভাইয়া? স্বরবর্ণ হচ্ছে পূর্ণমাত্রার 6টি, পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি। এরপরে অর্ধমাত্রার, অর্ধমাত্রার হচ্ছে 1টি। তাহলে স্বরবর্ণ যদি পূর্ণমাত্রার 6টি হয়, অর্ধমাত্রার 1টি হয়, তাহলে 6 আর 1 7, বাকি থাকে কত ভাইয়া? 4টি, 7 4 11। তাহলে দেখো টোটাল টোটাল যদি তোমাদেরকে বলি এই চারটা সম্পর্কে, দেখো মোট বর্ণ, জাস্ট এটা দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ ভাইয়া। মোট বর্ণ হচ্ছে 50টি, পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার 8টি। আচ্ছা, শুধু এই দুইটা মনে রাখবা, এই দুইটা মনে রাখলে মাত্রাহীনটা অলরেডি তোমাদের বেরিয়ে আসবে। এটা তো আমরা পারি, এটা তো ছোটবেলা থেকে পারি, এটা বাদ। তাহলে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টি আর অর্ধমাত্রার 7টি, ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রার 26টি, অর্ধমাত্রার 7টি, আর স্বরবর্ণ পূর্ণমাত্রার 6টি আর অর্ধমাত্রার 1টি। তাহলে 6টি আর 1টি হয় 7টি, 7টি এখানে বাদ। যদি প্রশ্ন আসে এরকম যে কতটি স্বরবর্ণ মাত্রাহীন বা মাত্রাহীন বর্ণ কতটি, তাহলে মাত্রাহীন বর্ণ যদি আসে তাহলে হচ্ছে 10টি, আর যদি মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আসে তাহলে হচ্ছে ভাইয়া 6টি, আর মাত্রাহীন স্বরবর্ণ 4টি। তাহলে দেখো এই যে জাস্ট একটা যে ফলো বা একটা চার্ট তোমাদেরকে এঁকে দিলাম, এটা যদি কারো নোট করা লাগে তাহলে ভাই নোট করে নিও, যে কোনো ভাবেই হোক মনে রাখিও ধ্বনি ও বর্ণ এই অংশ থেকে প্রশ্ন থাকবে তোমাদের, এবং প্রশ্ন হয় অক্ষর থেকে থাকবে, নয়তো তোমাদের এই বর্ণমালা থেকে থাকবে। আচ্ছা, পরবর্তী ক্লাসে হচ্ছে তোমাদের প্রশ্ন ভিত্তিক আগাবো আমরা মৌলিক স্বরধ্বনি, তারণজাত, কম্পনজাত ধ্বনি, বর্ণ, এরপরে হচ্ছে তোমার নাসিক্য বর্ণ, এরপর সম্মুখ উচ্চ মানে উচ্চারণের দিক থেকে বর্ণ কয়েক প্রকার আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ডে বাই ডে আগাবো। আর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা সাহিত্য অংশ আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে, আমরা আছি সর্বদা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথেই, তোমাদের বিভিন্ন দিক নির্দেশনা গাইডলাইন অবশ্যই আমাদের এই পেজ থেকে দেওয়া হয়। তাই তোমরা যারা আমাদের পেজে নতুন আসছো অবশ্যই আমাদেরকে ফলো করে রাখিও। আর বিশেষ করে তোমাদের যাদের স্বপ্ন ভাইয়া হচ্ছে যে ভাইয়া আমার তো এখানে পরীক্ষা খারাপ হয়েছে, জগন্নাথ এবং কুমিল্লার জন্য ভালোভাবে প্রিপারেশন নেই নাই, বা জগন্নাথ এবং কুমিল্লা হচ্ছে তোমার জানো যে উল্টাপাল্টা প্রশ্ন করে, যেহেতু ওরা গুচ্ছ থেকে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে ওদের সমস্ত ক্যাটাগরি মনে করো যে আলাদা হয়ে গেছে। এখন বলবা যে ভাইয়া আমার তো গুচ্ছে জিএসটির জন্য আমার একটা প্রিপারেশন প্রয়োজন, বা জিএসটিতে আমি কি করতেছি, পড়তেছি, আমি কুমিল্লা এবং জগন্নাথের জন্য পড়বো না, যেহেতু জগন্নাথ এবং কুমিল্লা আলাদাভাবে পরীক্ষা নেয়, ওদের ক্যাটাগরি কেমন হয় না হয় সেটাও অনুমান করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাদেরকে বলো ভাইয়া অবশ্যই আমাদের জিএসটি ক্লাসটার ব্যাচ আছে, যেখানে তোমরা কি পাবা ভাইয়া, 45টিরও বেশি সরাসরি লাইভ ক্লাস পাইবা ভাইয়া। ব্যাচ
আচ্ছা, যেখানে ক্লাস লাইভ ক্লাস পাবা, এরপর হচ্ছে এক্সাম দেওয়ার সুযোগ পাবা, মানে তোমাকে যাচাই বাছাই করে কিভাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়তে একটি আসন নিশ্চিত করে দেওয়া যায় সেই প্রচেষ্টাই হচ্ছে ভাইয়া আমাদের কমিটমেন্ট তোমাদের সাথে। এখন তোমরা মানে নিজেরটা নিজেই সিদ্ধান্ত নিতে পারবা যে তুমি কি গুচ্ছের জন্য একটা আসন চাও কিনা। দেখো গুচ্ছে এবছর 3000 আসন আছে, আমাদের মূল টার্গেট সেটা না। তোমার সিট লাগবে কয়টি ভাইয়া? তোমার লাগবে জাস্ট একটি। এই একটি নির্বাচন করতে তোমাকে কি করতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয়, কিভাবে পড়াশোনা করতে হয়, সেটা ভাইয়া আমরা তোমাদেরকে সর্বদা গাইড করবো। আর আমরা তোমাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, তোমরা যদি জাস্ট আমাদের গাইডলাইন গুলো অনুসরণ করো, ইনশাআল্লাহ ভাইয়া এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের হিউজ পরিমাণ শিক্ষার্থী চান্স পাইছে। আশা রাখতে পারো যে গুচ্ছেও তোমরা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ভালো সাবজেক্টে তোমাদের স্বপ্ন পূরণ হবে। সে প্রত্যাশা রাখি তোমাদের কাছে, তোমরাও আমাদের কাছে ভাইয়া সেই আস্থা এবং ভরসাটা রাখতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।